রাত পাথরের মতো দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। এরপর দীর্ঘ বলিষ্ঠ হাত দুটো দিয়ে একে একে সবার মাথায় হাত বুলিয়ে দেয়। এই স্পর্শে কোনো রুক্ষতা নেই, আছে এক বড় ভাইয়ের অজন্ম লালিত দায়িত্ব আর অব্যক্ত ভালোবাসা। আলতো করে ওদের হাত সরিয়ে দেয়। এরপর কোনো কথা না বলে, কোনো প্রতিজ্ঞা না করে ধীর পায়ে গিয়ে জিপের ড্রাইভার সিটে বসে পড়ে। গাড়িটা গিয়ারে ফেলে যখন ক্লাচ ছাড়বে, ঠিক তখনই ছাদের দৃষ্টি হঠাৎ আটকে যায় দরজার এক কোণে। সেখানে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে ফালাক। বড় বড় চোখ দুটো এক অদ্ভুত অস্থিরতা আর মায়া। হয়তো সবার মতো সামনে এসে যেও না বলার সাহস পায়নি, কিন্তু তার ওই নীরব চাহনি যেন সহস্রবার সাতকে ফিরে আসার আকুতি জানাচ্ছে। সাত এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ফালাকের ওই চাহনি সাদের বুকে বাঁ পাশে এক অজানা মোচড় দেয়। রাত ফালাকের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়, নিজেকে শক্ত করে স্টিয়ারিংটি শক্ত করে ধরে, এক্সিলারেটর চাপ দেয়। ধুলো উড়িয়ে জিপটা গেট দিয়ে বেরিয়ে যায়। ফালাক এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটার চোখের আড়ালে চলে যায়। মির্জা বেলার ফটক থেকে শুরু করে ছাদ পর্যন্ত বর্ণিত আলোকসজ্জায় সেজে উঠেছে আজ আয়ান আর ঈশানের গায়ে হলুদ। বাড়ির প্রতিটি কোণে এখন উৎসবের আমেজ। সারা বাড়ি সাজানো হয়েছে। বাগানের গাছগুলোতে ছোট ছোট মরিচ বাতিগুলো জোনাকির মতো জ্বলছে। সন্ধ্যা নামার আগেই বাড়িটা আত্মীয়স্বজন আর কাজিনদের কলকলানিতে মুখরিত হয়ে উঠেছে। বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল করা হয়েছে। একপাশে হলুদ আর সাদা কাপড়ের কারুকাজ করা স্টেজ, সেখানে দুইবার আয়ান আর ঈশান বসবে। চারদিকে কাঁচা হলুদের ঘেরানা সুগন্ধি ফুলের মৌ মৌ গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আত্মীয়দের ফিরে তিল তাড়াতাড়ি জায়গা নেই। কাজের না হুল্লোড় করে বেড়াচ্ছে। মীরা আর ফারহান আর সব চাইতে ব্যস্ত। সে তার বান্ধবীদের নিয়ে নাচের মহড়া দিচ্ছে। ফারহানা পাঞ্জাবি পরে এদিক ওদিক ছুটছে। ড্রয়িং রুমে বসে কাজিনা উচ্চস্বরে হাসাহাসি করছে। কেউ কেউ আবার সেলফি তোলার ব্যস্ত। সব মিলিয়ে বাড়িটা যেন একটা জীবন্ত উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এই যে হাসি খুশি আর আলোর ভিড়েও একটা অন্ধকার কোণ রয়ে গেছে, সেটা হলো স্বাদের অনুপস্থিতি। মির্জা বাড়ির বড় ছেলে, যার নেতৃত্বে এই আয়োজন হওয়ার কথা ছিল, সে আজ 7 দিন ধরে নিখোঁজ। এসব যদিও সবার কাছে স্বাভাবিক। সাত প্রাইস সাইড সিস্টেম ঠিক করার জন্য বাড়ি থেকে চলে যায় অনেক দিন, আসে না। তবে ফালাকের কাছে অস্বাভাবিক। তার মনটা খুঁজতে থাকে সাতকে। একেই হয়তো বলে তিন কবুলের টান। বাড়ির বড় বউ হিসেবে সবার আপ্যায়নের দায়িত্ব পালন করছে। মেহমানদের শরবত দেওয়া, নাস্তার ব্যবস্থা করা, প্লেট এগিয়ে দেওয়া, সবই সে যান্ত্রিকভাবে করে যাচ্ছে। তার মনটা পড়ে আছে অন্য জায়গায়। আত্মীয়রা কানাঘুষা করছে। একজন বলে উঠলেন, বড় ছেলেটার দেখা নেই কেন? বাড়ি জুড়ে উৎসবের উন্মাদনা এখন চরমে। মোমগন্ধে ভরে আছে চারপাশ। গাঁদা ফুলের সুবাস আর কাঁচা হলুদের ঘেরান মিলেমিশে একাকার। মীরা আর ফারহানা বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে নাচের শেষ অনুষ্ঠানে রিহার্সাল দিচ্ছে। সাউন্ড বক্সে তার স্বরে বাজছে বিয়ের গান। একটু পরে আয়ান আর ঈশানকে নিয়ে সবাই স্টেজের দিকে যাবে। ফালাক আজ এক মুহূর্তের জন্য বসার সুযোগ পায়নি। বাড়ির বড় বউ হিসাবে সব দায়িত্ব যেন তার কাঁধেই। ড্রয়িং রুমে এসে মেহমানদের শরবত আর মিষ্টি এগিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজনরা তাকে ঘিরে নানা প্রশ্ন করছে। কেউ কেউ প্রশংসা করছে তার রূপের, কেউ ফালাকে সেসব শোনার সময় নেই। হাতে একটা রূপালি ট্রেতে সাজানো মিষ্টি নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে খুঁটে খুঁটে দেখে সব ঠিক আছে কিনা। পিতলের বাটিতে কাঁচা হলুদ বাটা, রঙিন ডালিতে সাজানো ফলমূল, মাঝখানে বড় একটা কেক, সব কিছু একদম নিখুঁত। ফালাক একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে। আয়ান আর ঈশানের এই বিশেষ দিনটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে তার সব খেয়াল। কাজ শেষ করে ফালাক যখন উপরে দিকে পা বাড়ায়, তখন তার অবস্থা বেশ আলুথালু। সারাদিনের খাটুনিতে মাথার ক্লিপটা ঢিলে হয়ে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়েছে। এক হাতে একটা বড় ফুলের ডালা, যাতে ঠাসা হলুদ গাঁদা ফুল। অন্য হাত দিয়ে বারবার উড়ন্ত চুলগুলো সামলানোর চেষ্টা করছে সে। তার এখন জরুরি একটা হেয়ার ব্যান্ড দরকার। ধীর পায়ে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। সারা বাড়ি তখন আলো ঝলমল করছে। প্রতিটি বারান্দায় মরিচবাতির রোশাইন। কিন্তু ফালাক দরজার হাত দিয়ে ধাক্কা দিতেই দেখে ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ফালাক আলতো করে পা টিপে ঘরে ঢোকে। অন্ধকারের ভেতরে আবছা আসবাবপত্র দেখা যাচ্ছে। দেওয়ালের হাতুড়ে সুইচবোর্ডের কাছে যায়। টিক করে সুইচে চাপ দিয়ে পুরো ঘর দুধে সাদা আলোয় ঝলমলিয়ে ওঠে। আর ঠিক তখনই ফালাকের হৃৎপিণ্ড যেন থমকে গেল।
বিছানার পাশে এজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে ছাদ। তারপরে কালো শার্টটা, দুই পা সামনে টেবিলের উপর তোলা, এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। ফালাক, আহ! হঠাৎ এই দৃশ্য দেখে ফালাক এতটা আঁতকে ওঠে, হাতে থাকা গাঁদা ফুলের ডালাটা সজোরে মেঝেতে পড়ে যায়। ফুল ছিটকে গিয়ে সাদের পায়ের কাছে আর সারা মেঝেতে ছড়িয়ে পড়ে। ফালাক পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে, তার বড় বড় চোখ দুটো ছানা বড়া। ফালাকের বুকটা ওঠানামা করছে। 7টা দিন, দীর্ঘ 7টা দিন এই মানুষটা কোনো চিহ্ন ছিল না, অথচ এখন সে চোখের সামনে রক্ত মাংসের মানুষ হয়ে বসে আছে। সাত কখন এলো? ফালাক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে। আপনি আপনি কখন এলেন? সাত কিছু বলে না। বাড়িতে এত মানুষ, সবাই আপনার খোঁজ করছিল। সাদের মুখ দেখে বোঝার উপায় নেই তার মানে কী চলে। কোনো উত্তর দেয় না, যেন ফালাকের অস্তিত্বই তার কাছে এখন গৌণ। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে, লাইটারটা একটা তীক্ষ্ণ ক্লিক শব্দ হয়। আগুনের শিখার স্বাদের সূক্ষ্ম মুখটা এক মুহূর্তের জন্য উচ্ছ্বাসিত হয়ে ওঠে, গভীর একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ে। সাদের এই মৌনতা ফালাকের মনে হাজারটা প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষটা কি রেগে আছে? এই 7 দিন কোথায় ছিল? ফালাক অপলক দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে থাকে। গত 7 দিন কতবার ভেবেছে, কিন্তু এখন সামনাসামনি দাঁড়িয়ে ফালাকের গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। ফালাক মেঝেতে পড়ে ফুলগুলো হাত দিয়ে কুড়োতে থাকে। তার চুলে সেই ব্যান্ডেজ লাগানো হয়নি, তাই অবাধ্য চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়েছে। সাত একবার ঘাড় ঘুরিয়ে ফালাকের দিকে তাকায়। ফালাক কথা বলতে গিয়ে তোতলাচ্ছে। আ আমি জানতাম না আপনি এখানে। আমি শুধু একটা ব্যান্ড নিতে এসেছিলাম। সাত আস্তে করে তার পা দুটো টেবিল থেকে নামালো। চেয়ারের পাশে টেবিলে রাখা ব্যান্ড ফালাক নিতে আসে হাত বাড়িয়ে। এতে স্বাদের কাছে চলে আসে কিছুটা। ফালাক আসতেই স্বাদের নাকে বেলি ফুলের সুবাস আসে, নাক টেনে একবার ঘেরান নেয়। ফ্ল্যাশব্যাক। মির্জাভিলার ফটক দিয়ে ছাদের কালো জিপটে ভেতরে ঢুকলো। তখন বাড়ির ভেতরে উৎসবের ডানডোল তুঙ্গে। স্বাদের মেজাজটা এমনিতেই সপ্তম চড়ে আছে। আয়ান আর ঈশান যেভাবে দিনরাত তাকে ফোন করে আর মেসেজ দিয়ে অতিষ্ঠ করে ফেলছে, তাতে না এসে উপায় ছিল না। ভাই দুটোর এই যে তার তুই না এলে বিয়ে করবো না, এসবই টেনে নিয়েছে। গাড়ি থেকে নামতেই ঝাঁ চকচকে আলোকসজ্জা আর আত্মীয়দের ভিড় দেখে স্বাদের ভেতরে এক তীব্র বিতৃষ্ণা জন্ম নিল। বিড়বিড় করে বলো, ফালতু যত সব আদিক্ষেতা। পকেটে হাত দিয়ে হনহনিয়ে বেরিয়ে ঢুকলো। স্বাদ কারো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির বাঁকে স্বাদের দৃষ্টি থমকে গেল। উপর থেকে নেমে আসছে ফালাক। বাসন্তী রঙের সুতির শাড়িটা ফালাকের গায়ের দুধে আলতা রঙে যেন এক নতুন মায়া ছড়িয়েছে। হাতে কাছের চুড়িগুলোর রিনঝিন শব্দ সিঁড়িতে প্রতিধ্বনি হচ্ছে। স্বাদ এক মুহূর্তে যেন পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। স্বাদের রুক্ষ আর বিশৃঙ্খল মস্তিষ্ককে যেন হঠাৎ এক মুগ্ধ ছিগ্নতা ছুঁয়ে দিল। বাসন্তী রঙের মেয়েটাকে অপার্থিক রূপবতী বলে মনে হচ্ছে। স্বাদের কঠোর চোখের চাহনি এক মুহূর্তে যেন শিথিল হয়ে এলো। সে অপলক দৃষ্টিতে ফালাকের এই মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। কেন জানি স্বাদের মনে হলো এই 7টা দিন মেয়েটা যেন আরও একটু বেশি সুন্দর হয়ে গেছে, নাকি এতদিন পরে দেখলে তার জন্য বেশি সুন্দর মনে হচ্ছে। কে জানে। ফালাক সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, কিন্তু স্বাদের দিকে একবারও তাকালো না। তার চোখ নিচে, সে ব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আত্মীয়দের জন্য কোনো নাস্তা বা শরবত আনতে যাচ্ছে। সে টের পেল না সে যে তার ঠিক পাশেই সেই মানুষটা দাঁড়িয়ে আছে, যার জন্য সে 7 দিন ধরে চাতক পাখির মতো প্রতীক্ষা করেছে। ফালাক রান্নাঘরের আড়ালে চলে গেল। স্বাদ যেন সম্বিত ফিরে পেল, দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। তার বুকের ভেতরে একটা অজানা ধকধকানি শুরু হয়েছে, যা সে ঘৃণা করে। নিজেকে সামনে নিয়ে সে দাঁতে দাঁত চেপে স্বাদ বড় বড় পা ফেলে চলে যায় উপরে, নিজের রুমে চলে গেল। বর্তমান। এসিকে টেবিল থেকে ব্যান্ড নেওয়ার সময় ছাদের কাছাকাছি যেতে ছাদের গায়ে পুরুষলিয়া ঘেরান ফালাকের নাকে আসতেই সে চোখ বন্ধ করে ফেলে। ফালাকের বুক ধড়ফড় করছে। এরপর হঠাৎই নিচে উৎসবের রং এখন বাঁধভাঙা। বক্সের গানে আর আত্মীয় স্বজনের কোলাহলে পুরো বাড়ি গমগম করছে।
আয়ান আর ঈশানকে হলুদের মঞ্চে বসানো হয়েছে। দুজনের কপালে গালে হলুদ ছোঁয়া দিয়ে বাড়ির মুরব্বীরা দোয়া করছেন। মীরা আর কাজিনরা মিলে নাচের তালে মাতোয়ারা। ফালাক নিজের মনে অস্থিরতা চেপে রেখে সবার সাথে যোগ দেয়। মেহমানদের তদারকি করছে, মুখে একটা সপ্রতিভ হাসি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে। এই মেহমানদের ভিড়ে কনে পক্ষ থেকেও বেশ কয়েকজন এসেছে। তাদের মাঝে একজন যুবক, নাম শাহরিয়ার। সে কোনো পক্ষের কাছের আত্মীয়। শাহরিয়ারের দৃষ্টি অনেকক্ষণ ধরে ফালাকের উপর স্থির হয়ে আছে। ভিড়ের মাঝে বাসন্তী শাড়ির এই মেয়েটা যেন আলাদা একটু দ্যুতি ছড়াচ্ছে। ফালাক যখনই মিষ্টির ট্রেটা হাতে মেহমানদের কাছে যাচ্ছে, শাহরিয়ার তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে। এক পর্যায়ে ফালাক শাহরিয়ার টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল। শাহরিয়ার বেশ ভদ্রভাবে তাকে সম্বোধন করে। মির্জাবাড়ির মেহমানদারি যে এত চমৎকার সেটা আপনার ব্যবহার না দেখলে বুঝতাম না। ফালাক একটু অপ্রস্তুত হয়ে থামে, বিনীতভাবে উত্তর দেয়, না না, এটা তো আমার দায়িত্ব। আসলে আপনার হাসি মুখটাই তো সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো। আপনি কি আয়েন ভাইদের বোন? ফালাক সহজভাবে বলে, না, আমি এই বাড়ির বড় পুত্রবধূ। শাহরিয়ার একটু অবাক হলো, কিন্তু তার চোখে সেই মুগ্ধতা কমেনি। আরও কিছু কথা বলার জন্য এগোয়। ফালাকও ভদ্রতাসূচক সৌজন্য আলাপ চালিয়ে যায়। ফালাক জানে না এই অপার দৃষ্টিতে সাধারণ মুহূর্তটির দিকে উপর থেকে কেউ বিষাক্ত চোখে তাকিয়ে আছে। সিঁড়ি রেলিং ধরে দোতলা বারান্দায় অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে সাদ। তার হাতে জ্বলন্ত সিগারেট, নিচে আলোক সজ্জা। স্টেজের নিচে ফালাক আর ওই বাইরের ছেলেটার কথা বলা তার নজর এড়ায়নি। সাদ ওপর থেকে দেখছে ফালাক কিভাবে ওই অচেনা ছেলেটার সামনে দাঁড়িয়ে কথা বলছে, মাঝে মাঝে ঠোঁট টিপে হাসছে। শাহরিয়ার সেই নিখুঁত পর্যবেক্ষণ আর ফালাকের নমনীয়তা সাদের ভেতরে এক পৈশাচিক অস্থিরতা তৈরি করেছে। সাদের চোয়াল শক্ত হয়ে আসে। সে 7 দিন পর ফিরেছে, আর তার অনুপস্থিতিতে এই মেয়েটা কি তবে বাইরের লোকেকেও কাছে টানার সাহস পেয়ে গেছে? সাদের হাতের সিগারেট আঙ্গুলের চাপে চ্যাপ্টা হয়ে যায়। স্টেজের সবার দৃষ্টি একে একে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে গেল। সেখানে দাঁড়িয়ে আছে সাদ মির্জা। পুরো বাড়ি যেন এক লহমা স্তব্ধ হয়ে যায়। সাদের পরনে একটা বাসন্তী রঙের দামি তসর সিল্কের পাঞ্জাবির সূক্ষ্ম কারুকাজ সাদের চওড়া বুক আর বলিষ্ঠ কাঁধের সাথে এক অন্যরকম আভিজাত্য যোগ করেছে। হাত দুটো কুইন পর্যন্ত নিখুঁতভাবে গোটানো, যার নিচে তার পুরুষিলিয়া হাতের শিরাগুলো স্পষ্ট ফুটে উঠেছে। সেখানে থাকা তরুণী, কাজিন আর কনেপক্ষের মেয়েরা আক্ষরিক অর্থে হা হয়ে তাকিয়ে আছে। সাদের ব্যক্তিত্বের তীব্র আকর্ষণ যেন পুরো দখল করে নিয়েছে। ফালাক এক কোণে দাঁড়িয়ে আছে, এই প্রথম সাদকে পাঞ্জাবিতে দেখল। এই মানুষটা যে এতটা সুদর্শন হতে পারে, এতটা মুগ্ধকর হতে পারে, তা ফালাকের কল্পনার অতীত ছিল। বুকটা ধুকপুক করছে। সাদ নাকোরো দিকে তাকিয়ে সরাসরি শাহরিয়ার পাশে দিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় সে শাহরিয়ার চোখে এমন এক তীক্ষ্ণ আর শীতল নজর দেয় যে শাহরিয়ার মেরুদণ্ড দিয়ে এক হিমেল স্রোত বয়ে যায়। সাদ কোনো কথা না বলে সোজা স্টেজের দিকে এগিয়ে যায়। সাদকে স্টেজে উঠতে দেখে আয়ান আর ঈশান এগিয়ে এসে বিছিলে জড়িয়ে ধরল। সাদ ছেনান একটু হাসে, যা তার মুখে বিরল। এই এক দৃশ্য যেন যথেষ্ট ছিল মেয়েগুলোর মাথা খারাপ করতে। আশেপাশের মেয়েগুলোর চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। দুই ভাইকে একসাথে জড়িয়ে ধরে, এরপর হলুদের বাটি থেকে এক চিমটি হলুদ নিয়ে আয়ান আর ঈশানের গালে মেখে দেয়। চারদিকে ক্যামেরায় ফ্ল্যাশ জ্বলছে। ঠিক তখনই আয়ান চিৎকার করে ওঠে, ভাবি, এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমাদের সাথে। সাদের শরীরটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায়। ফালাকের দিকে তাকায় না। মীরা দৌড়ে গিয়ে ফালাকের হাত ধরে এক প্রকার টেনেই স্টেজে নিয়ে আসে। একদম পারফেক্ট। এই তো বড় ভাইয়া আর বড় ভাবি, তোমরা পাশে দাঁড়াও, ছবি তুলবো আমরা একসাথে। মীরা ফালাককে প্রায় ধাক্কা দিয়ে সাদের একদম গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। ফালাকের কাঁপা কাঁপা শরীরটা সাদের সেই শক্ত বলিষ্ঠ বাহুর সাথে স্পর্শ করে। সাদের পাঞ্জাবি সিল্কের কাপড়টা ফালাকের হাতের চামড়ায় এক অদ্ভুত শীর্ষানি জাগাচ্ছে। ফালাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার গাল দুটো লজ্জায় আর অস্বস্তিতে লাল হয়ে উঠেছে। সাদ এখনো নিশ্চুপ, মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই জোড়াটির সামনে। সাদ আর ফালাক, বাসন্তী রঙের এক মায়াবী আবিহ। তারা দুজন যেন কোনো ধ্রুপদী উপন্যাসের পাতা থেকে উঠে আসা নায়ক নায়িকা। সাদের দীর্ঘদেহী বলিষ্ঠ গড়ন আর ফালাকের নমনীয় লাজুক রূপ, সব মিলিয়ে এক অপার্থিক দৃশ্যের অবতারণা হয়েছে। চারপাশে আত্মীয়স্বজন আর মেহমানদের মাঝে ফিসফিসানি শুরু।
হয়ে গেছে। আহারে, নজর লেগে যাবে গো। এরকম রাজ্যটুকু আমি খুব কম দেখেছি। একপাশে দাঁড়িয়ে আছেন সাদের মা আর বাবা। সাদের মা আঁচলে মুখ চেপে কান্না লুকানোর চেষ্টা করছেন। তার বড় ছেলেটা চিরকালই অবাধ্য, ঘর ছাড়া। তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। কিন্তু আজ থেকে এভাবে ফালাকের পাশে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ জোড়া জুড়িয়ে যাচ্ছে। তিনি মনে মনে হাজারবার দোয়া করছেন যেন তার সংসারে এই শান্তিটুকু চিরস্থায়ী হয়। সাদের বাবা তার ঠোঁটের কোনো আজ এক চিলতিস তৃপ্তির হাসি। তিনি তার ছোট ভাইয়ের দিকে তাকে গর্বের সাথে মাথা নাড়াচ্ছেন, যেন বলতে চাইছেন, এরাই আমার বংশের গৌরব। ফালাকের বুকটা ঢিপ ঢিপ করছে। সে মানুষ গুঞ্জন শুনতে পাচ্ছে। সবাই বলছে তাদের কত সুন্দর মানিয়েছে। তিন ভাই মিলে শুরু করলো নাচ। আয়ান আর ঈশানের নাচে কোনো ব্যাকরণ নেই, আছে শুধু অকৃত্রিম আনন্দ। ফারদিন তাদের মাঝখান থেকে দারুণ সব স্টেপ দিচ্ছে। তিনজনের এই নাচ দেখে উপস্থিত মেহমানরা সিট ছেড়ে উঠে দাঁড়ায়। ছোটরা একেবারে মুরব্বীদের হাত ধরে টানতে শুরু করে। ও বড় আব্বু, ছোট চাচা, আপনার এভাবে কাঠের পুতুলের মতো বসে থাকলে চলবে না। আজ আমাদের আয়ান আর ঈশানের হলুদ, আপনাদের নাচতেই হবে। সাদের বাবা, তিনি প্রথমে একটু লজ্জা পেয়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু আয়ান আর ঈশান দুই পাশ থেকে এসে বাবার দুহাত ধরে ফেলল। অজ্ঞাত গম্ভীর মেজাজের মানুষটিকেও পা মেলাতে হয়। সাদের ছোট চাচা তো আরও এক কাঠি সরল। তিনি রীতিমতো পাঞ্জাবির হাতা গুটিয়ে ভাগ্নি ভাতিজের হাত সাথে এমন ভঙ্গিতে নাচতে শুরু করলেন যে পুরো প্যান্ডেলে হাসির রোল পড়ে যায়। বাবা চাচাদের এই বিরল মুহূর্ত দেখে বাড়ির মহিলারাও বসে থাকতে পারেন না। সাদের মা আর চাচিরাও হাসি মুখে তালি দিচ্ছেন। কেউ কেউ আবার শাড়ির আঁচলে ঘুরিয়ে হালকা পা মেলাচ্ছেন। একটা বিশাল একান্নবর্তী পরিবারের এই যে একান্নতা, এটা যেন রূপকথার মতো লাগছে। ফালাক একপাশে দাঁড়িয়ে এই আনন্দযজ্ঞ দেখছে। ফালাক ঘরের দিকে আসলো, ধীর পায়ে হাত দিয়ে দরজাটা ঠেললো। দরজা খুলতেই ফালাকের চোখ ছানাবড়া হয়ে গেল। পুরো ঘরটা যেন কারো টর্নেডোর কবলে পড়েছিল। আলমারির সব কাপড় চোপড়, শালের শার্ট, ফালাকের শাড়ি, এমনকি আলমারির ভেতরে থাকা সব মেঝেতে আর বিছানায় পড়ে আছে। ড্রয়ারগুলো টেনে বের করা হয়েছে, ভেতরে জিনিসপত্র সব নষ্ট। ঘরটা চেনাই যাচ্ছে না। ফালাক স্তব্ধ হয়ে দরজায় মুখ লাগিয়ে রইল। তার মাথা কাজ করছে না যে এখানে কি ঘটে গেছে। ধীর পায়ে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, এসব কি? কথাটা শেষ করার সুযোগটুকু সে পেল না। কিছু বুঝে ওঠার আগে বাতাসের বেগে সাদের হাতটা এসে আছড়ে পড়ল ফালাকের বাম গালে। ঠাস! চোটটা এতটাই তীব্র ছিল যে ফালাক ভারসাম্য হারিয়ে ছিটকে গিয়ে পাশের ড্রেসিং টেবিলের কোনায় বাড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। তার চোখের সামনে হাজারটা তারা জ্বলে উঠল। কান ভোঁ ভোঁ করতে শুরু করলো। মুখ দিয়ে এক আত্মচিৎকার বের হতে গিয়েও আটকে গেল। ভয়ে আর অপমান তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে গেছে। সাত বাঘের মতো গর্জে করে ফালাকে দিয়ে এগিয়ে এলো। সে ফালাকের শাড়ির কাঁধের অংশটা শক্ত করে চেপে ধরে তাকে এক ঝাটকে আধশোয়া করে তুলল। চোখ দুটো এখন টকটকে লাল, কপালের রগের শিরাগুলো ফুলে উঠেছে। সাত ফালাকের একদম মুখের কাছে মুখ কিনে চিৎকার করে উঠল, সাহস কোথা থেকে পাস তুই? আমার ডরে হাত দিয়েছিস কেন? জবাব দে, কে দিয়েছে তোকে এই অধিকার? ফালাক ভয়ে কাঁপছে, গালটা তখন আগুনের মতো জ্বলছে, চোখের জল বাঁধ ভেঙে নামছে। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে অস্পষ্ট স্বরে বলল, ফালাক, আমি শুধু কাপড় রাখতে গিয়েছিলাম। আমি জানি না আপনি কিসের কথা বলছেন। সাদ আরও বেশি ক্ষেপে গেল। ফালাককে একটা হিসকা টান দিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধরল। তার অন্য হাতটা ফালাকের গলায় খুব করে মুষ্টিবদ্ধ হয়ে আছে। মিথ্যে বলবি না। নিচে তখন গান বাজছে। কেউ জানতেও পারছে না যে মির্জা ভিলার এ ঘরটায় আজ এক ভয়াবহ অন্ধকার নেমে এসেছে। সাদের এই রূপ ফালাক আগে দেখেছে, কিন্তু আজ যেন তাকে এক পৈশাচিক হিংস্রতায় মিশে আছে। সাত ফালাককে ঝাটকা দিয়ে ছেড়ে দিল। ফালাক আবার মেঝেতে ধপাস করে পড়ে গেল। রাত মেজের কাপড়গুলো ওপর দিয়ে পা দিয়ে মরিয়ে ডয়ের দিকে এগিয়ে গেল। সকালে সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে, কিন্তু সেই আলো ফালাকের মনের অন্ধকার দূর করতে পারল না। সারা রাত সে মেঝেতেই পড়েছিল। কখন যে যন্ত্রণায় আর ক্লান্তিতে চোখ লেগে এসেছিল সে নিজেও জানে না। যখন চোখ খুলল, দেখল সারা ঘরে কালকে সেই ধ্বংসলীলার চিহ্ন। কাপড় চাপড় সব অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে। গালটা এখন তীব্র ব্যথায় টনটন করছে। বাড়ির সবাই আজ মহাব্যস্ত। আজ আয়ান আর ঈশানের জীবনের সবচেয়ে বড় দিন। সবাইকে কমিউনিটি সেন্টারে যেতে হবে। মীরা আর ফারদিন কয়েকবার এসে দরজায় কড়া নেড়েছে। আয়ান আর ঈশানও এসেছিল। ভাবি, বেরও।
আমাদের দেরি হয়ে যাচ্ছে, তুমি না গেলে তো আমাদের বিয়েই অপূর্ণ থেকে যাবে। ফারাক অনেক বুঝিয়ে বলল, যাবে না। আয়ন আর ঈশান অনেকক্ষণ সাধ্য সাধনা করলো। তারা বুঝতে পারছিল না বাড়ির হাসি খুশি ভাবিটা হঠাৎ কেন এমন পাথর হয়ে গেল। শেষে আন্দাজ করলো স্বাদের সাথে কিছু হয়েছে, তার ভাই কিছু একটা করেছে। বাড়ির সবাই কম বেশি বুঝেছে সাদ কিছু একটা করেছে। অনেক জোর করলা তবুও ফালাক গেল না। সবাই যখন বেরিয়ে যাচ্ছে তখন সাদের বাবা একেবারে উপরতলা এলেন। তিনি সাদের স্বভাব জানেন, তার ক্রোধের ভয়াবহতা সম্পর্কে তিনি অবগত। তিনি ধীর পায়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। দরজাটা আধ খোলা ছিল। ভেতরে উকি দিতেই দেখলেন ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। চুলগুলো আলো থালো, আর গালের সেই স্পষ্ট আঘাতের চিহ্ন। সাদের বাবার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার নিজের ছেলের এই পৈশাচিক আচরণের কোনো উত্তর তার কাছে নেই। তিনি একবার চাইলেন ভেতরে গিয়ে ফালাককে সান্ত্বনা দিতে, কিন্তু কি বলবেন? মা, আমার ছেলেকে ক্ষমা করে দাও। একথা বলার মুখ তার নেই। তিনি শুধু একবার করুণ চোখে ফালাকের দিকে তাকিয়ে আবার নিঃশব্দে নিচে নেমে গেলেন। তিনি বুঝতে পারলেন আজ এই বাড়িতে আনন্দের মাঝেও একটা প্রাণ ডুকরে কাটছে। পুরো বাড়ি এখন খা খা করছে। সবাই চলে গেছে, শুধু কয়েকজন কাজের লোক ছাড়া আর কেউ নেই। ফালাক জানালার পাশে গিয়ে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল তার ফেলে আসা দিনগুলোর কথা।